বলছিলাম যে এই নাটক বৈঠকে আড্ডা আমরা ঘরোয়াভাবেই করি। তো এখন আমরা এটা কোভিডের সময় বেশ কিছু অনলাইনে করেছিলাম। বেসিক্যালি এটা আমাদের নিজেদের একটা আড্ডা মারার জায়গা এবং নাটক নিয়ে বেশ কিছু কাজ, যেমন এখানে আমরা কোনো নাটকের চরিত্র বিশ্লেষণও করি, স্বপ্নাদি আগেও ছিল জানে, বিনোদিনী। তারপর আজকে আমরা এই প্রতিযোগিতার বিভিন্ন অনুষ্ঠানের ফলাফল হয়। তো আজকে আমরা এই নাটকের বৈঠকে আড্ডার বিষয়বস্তু আর কিছুই নয়, আমাদের খুব কাছের স্বপ্নাদির মানে সোর্সে আমরা তার খুব কাছে আসতে পেরেছি। আমাদের খুব প্রিয় দিদি বলা তো নাটকের সবাই দিদি, কিন্তু দিদি থেকে উনি এখন দিদা হয়ে গেছে। আমাদের খুব প্রিয় মেনকা ব্যানার্জি, ঠিক বলেছি তো? এবার আমার দিদি থেকে দিদা তো উনি হয়েছেন, কিন্তু দিদির শুরুটা আমরা আগে জানবো যে দিদি থেকে যখন বোন ছিল বা আরো ছোট ছিল তখনই তোমার নাটকের সাথে কিভাবে থিয়েটার যাত্রার সঙ্গে কিভাবে যুক্ত হওয়া সবটা শুরু। আমি কিন্তু প্রথম আমার থিয়েটার, আচ্ছা, যাত্রা নয়। আচ্ছা, যাত্রা আমি করিনি, পরে করেছি, পরে 30 বছর যাত্রা করেছি। কিন্তু আমি 12 বছর যখন বয়স আমার, তখন আমি অভিনয় শুরু করি। 12 বছর বয়স, তাহলে এখন ধর আমার 74-75 বছর বয়স, 50 বছরের বেশি হয়ে গেল। আর ঘটনাটা হচ্ছে যে আমাদের বাড়িতে আমার বাবা খুব ভালো অভিনেতা ছিলেন এবং খুব ভালো গাইয়েছিলেন, গান খুব ভালো। আর আমরা যখন বাড়িতে থাকতাম তখন আমার বাবা আমাদের বলতেন যে গানে বসবি, ওইটা আমার বড়দি, ওই যে বেবি ভুল মতন বড়। আমরা 4 বোন 3 ভাই। আমার বাবা বলতেন দাঁড়াও, সকালবেলা সব গান করো সবাই। তা কীরকম হতো, আমার দিদি ঘরটা মুছে দিত, তারপরে সেখানে একটু গঙ্গার জল ছড়ানো হতো, হয়ে হারমোনিয়ামটা নিয়ে বসা হতো। এবার বাবা বাজাতেন, আমরা সবাই হাত জোর করে সে তো পদ্মা সোনার শুভ্র বরণা ওমা পদ্মা সিনা বিদ্যা বিদায়ী সরস্বতী বন্দনা আমরা করতাম। এই হচ্ছে আমাদের প্রথম মানে এটা। আর বাবা তো দুর্দান্ত ছিলেন। বাবা ভাবেননি কোনোদিন যে আমি অভিনয় করবো, আমি এরকম করবো। এবার প্রত্যেকের সংসারেই তো একটা ওলট পালট ব্যাপার হয়ে যায় না, সেই রকম আমার জ্যাঠামশাই মারা যায়। আমাদের বাড়ি শুধু এখানে নয়, এখানে তো এটা মধুসূদন ব্যানার্জি রোড দেখছিস, এটা আমার ঠাকুরদার বাবার নাম, এইটা পুরো। আর আমাদের আর একটা বাড়ি হচ্ছে আমার ঠাকুমার বাপের বাড়ি হচ্ছে চন্দননগর। চন্দননগর বোধন পাড়াতে তোর আমার জ্যাঠামশাই থাকতেন। সেই জ্যাঠামশাই মারা যায় পক্স হয়ে। মারা যাবার পর এখন ওদের বিরাট ব্যাপার হয়ে গেল। ওরাও 2 ভাই 2 বোন, খুব বিচ্ছিরে গেল। কোন অব্দি বলে ওদের ছোট যে মেয়ে আমার থেকে বড় দিদি, সে আমাদের বাড়িতে চলে। আমার বাবা তো দেখবে স্বাভাবিকভাবেই, তা আমাদের বাড়িতে চলে এলো, বড় ছেলেও চলে এলো, সবাই আমাদের বাড়িতেই থাকে। কোন অব্দি একদিন আমাকে বললো, এই শোন, মহেন্দ্রগুপ্ত আছে না, মহেন্দ্রগুপ্ত দারুণ অভিনয় করে, দারুণ। আর এটা আমরা শুনেছি মহেন্দ্রগুপ্তকে আমার পিসিদের কাছে, পিসিরা কলকাতায় থাকেন তো, পিসিরা বলো মহেন্দ্রগুপ্তর মতন অভিনয় কেন, আমাদের অভিনয়টা রক্তে মানে ওই বাবা যেহেতু, ওরা না করলে ওরা সব অভিনয় ভালোবাসে। 14 বছর বয়সে যে শুরু করলে, 12 বছর বয়স, 12 বছর বয়সে, সেটা মানে কোথায়? ওই তো বলছি, কত ভাগ্যভাব, মহেন্দ্রগুপ্তর কাছে তুলতে হবে। আচ্ছা, মহেন্দ্রগুপ্তর ওখানে যাবি একদিন? আমি বললাম ঠিক আছে যাবো, তাহলে বাবাকে তো বলা যাবে না, বাবা তো রেগে যাবে। তা বললো যে ঠিক আছে চল আমরা যাবো। ওনার তালাতে বাড়ি ছিল, তালা যে তোমার জলের ট্যাঙ্কটা আছে তার পাশে দোতলা বাড়িতে ছিল। আমরা ঠিকানাটা পেয়েছিলাম, কি করে পেয়েছি এখন আমার মনে নেই, ঠিকানাটা পেয়েছিলাম। আমরা একদিন সকালবেলা আমার মাকে বলে কনক দি আর আমি দুজনে মিলে ওখানে গেলাম, একা একা। কনক দি একটু বড় আমার থেকে, গেলাম। যেতে তো ওরা আমাদের বসতে বলেছে নিচেতে, যেমন উনি আসছেন না, কোনো বিরাট ব্যাপার না। তার তখন মহেন্দ্রগুপ্ত তারপর নিচে নামলেন, নেমে বললো কি ব্যাপার, আমরা না অভিনয় করতে চাই।
বুঝলি অভিনয় কি সাহস ভাবো। অভিনয় করতে চাও, কি অভিনয় করতে, কিন্তু তখন আমরা জানতাম না যে ওনাদের সীতা বই হবে, আর সীতা বইতে লবকুশ দরকার, ওরা অ্যাডভার্টাইজমেন্ট করেছে, আচ্ছা, আমরা সেটা জানতাম না। না জেনে না জেনে, জানিস তো, না জেনে আমরা গেছি। তোরা তো ভাবছো যে সেই অ্যাডভার্টাইজমেন্ট দেখে থেকে এসছে। সেখান থেকে এসছে। বললাম না, আমরা তো যা বলে যে ও তুমি কে পাঠিয়েছে তোমাদের, কেউ তো পাঠায়নি, আমরা নিজেরা এসেছি। 33 নম্বর বাস তখন ওনার বাড়ির সামনে দাঁড়ায়, ওইখানে গেছি। বলে আচ্ছা বসো 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 বসো। আমাকে বা আমার কনক দিকে ভীষণ পছন্দ হলো। আমি বেটে ছোটোখাটো বর্ষা ধপধপ গায়ের রং, আর আমার দিদি একটু শ্যামলা গরম কিন্তু রোগা, লম্বা, আমার থেকে একটু লম্বা। তো লবকুশ দারুণ মানাবে, ওনার খুব ভালো লেগে গেল আমাদের। লেগে বললো ঠিক আছে তোমরা আমার গ্রুপে চলে এসো। ওনার গ্রুপের নাম ছিল সপ্তবর্ণা, পরে জেনেছি, জানি না তারপরে কোথায়, হাতিবাগানের ওখানে শ্রীরাধা সিনেমা, তোরা বোধহয় মনে আছে বা তোরা জন্মেছিস কিনা জানি না, তখন জন্মাসি শ্রীরাধা সিনেমার অপোজিটে যে হাতিবাগান বাজারটা, তার ওপরে সপ্তপর্ণার একটা রিহার্সাল রুম। কাদের, কালিশ মুখার্জি নামে এক ভদ্রলোক, তার রূপ মঞ্চ বলে একটা পত্রিকা আছে, ছিল, সেই পত্রিকার ঘরটাতে আমাদের রিহার্সাল। আমরা এসে আমাদের সব থেকে বেশি ভালোবাসতো আমার ছোট পিসিমা শান্তশিলা ভট্টাচার্য, ভীষণ ভালোবাসতো আমাদের, মানে আমাকে ও অজ্ঞান, আমাকে এত ভালোবাসতো। পিসিমাকে এসে বললাম যে পিসিমা এই নিয়ে করেছি ওই করেছি, কিন্তু আমরা তো ওরকম রাধা সিনেমার ওখানে ওরকমভাবে যেতে পারবো না, আমরা তো জানি না। না, পিসিমা বললো আমি নিয়ে যাবো। পিসিমা চেনে, পিসিমা মেডিকেল কলেজে নার্স ছিলেন, উনি সব জায়গাটা চেনেন। পিসিমা আমাদের সন্ধ্যে 7টার সময় ওখানে নিয়ে গেলাম, আসি বলে এসো এসো এসো। তারপরে একজন ভদ্রমহিলা বসে আছেন, তার পাশে আর একজন মহিলা বসে আছেন, মানে বাচ্চা মতো মেয়ে মতো। তাকে দেখে তো আমরা টেরা। মাধবী মুখার্জি সিনেমা শিল্পী, তিনি করবেন সীতা, আর যে মহিলা লীলা মুখার্জি তিনি করবেন তুঙ্গভদ্রা। গেছি, গিয়ে ওরা তো আমাকে দেখি, অভিনয় তো ওরকম ভাবে করিনি কোনোদিন, এমনি স্কুলে করেছি, স্কুলে অভিনয় অনেক করেছি। সে তরোয়াল দিদি, আমার দিদি তরোয়াল খুলতে পারে না, এরকম করে সব শুদ্ধ মুকুট বুকে লাগিয়ে দিল, এরকম অনেক নাটক করেছি, ছোটোখাটো নাটক কাটিয়ে। একজন আমি দাঁড়িয়ে আছি, ধর অভিনয় করছি, আমাদের সেনাপতির সব ওই সৈনিকের পাঠ দিয়েছে, একজনের কাপড় খুলে গেছে, কাপড়টা নিয়ে সে চলে গেছে, আমি পাঠ করতে গিয়ে বলে দেখি আরও নেই, এই তোর পাঠটা দে, এরকম বলেছি। তারপরেই শুরু, মানে ওই সময় থেকে শুরু, এরকম করেছি, ওই রকম অভিনয় করেছি। এমনি কোনোদিন লবকুশ দিয়ে শুরু। আমাকে বললেন যে মাধবী মুখার্জিকে দেখে তো আমরা টেরা, তখন তো ওনার আজকাল পরশু বই হয়েছে, আর একটা কি যেন বই হয়েছে, যাই হোক। তারপরে ঠিক সুন্দর দেখতাম, বেরোচ্ছি কি সুন্দর, আমার ডাক নাম মান্টু, বুঝলি, ভালো নাম মেনকা ব্যানার্জি, ডাক নাম মান্টু। আমি কিন্তু সুন্দর দেখতে দেখছিস তো, হ্যাঁ হ্যাঁ, ও কি ভালো হতো। শুনলাম ওই আমাদের মা হবে, সীতা। কিন্তু আমার বা আমার দিদির কি জানি না, উনি সেদিনকে মহেন্দ্রগুপ্ত, নটনাট্যকার মহেন্দ্রগুপ্ত বই নিয়ে ব্ল্যাঙ্ক ভার্সের পাঠ, উনি বলে যাচ্ছেন যে আমার দেখে দেখে বল বল মেনকা বল, কনক বল। উনি যেরকম ভাবে বলছেন আমার একটু অন্যরকমের ছিল, আমি তো দেখে সঙ্গে সঙ্গে সেরকম বলছি। আমাকে তো বিরাট পছন্দ দেখা, কিন্তু কনকদিন একটুখানি নার্ভাস হয়ে গেছিল। কনককে তো এ করলো, কনক দিকে সেরকম একটা পছন্দ না হলেও বললো যে তোরা রিহার্সালে আসবে, আমার পিসিমা ছিল, পিসিমাকে বলো হলে ফেলে নিয়ে আসবো। সেইখানে আমরা লব আর কুশ পাঠ করলাম, এবং খুব ভালো
রিহার্সাল চলতে লাগলো, খুব ভালো, অনেক লোক আসছে, আমাদের খুব শোনা করতো, বলছি রক্ত তো দারুণ, তোমার লব তো দুর্দান্ত, মানে লবান তো দুর্দান্ত, এরকম বলছে। এইবার এসে আমরা বাবাকে বললাম, বাবার সঙ্গে ছবি বললেন যে লোকনাথ দোকানের কাছে গেছিস? উনি বাবা কি রে, আচ্ছা ঠিক আছে যা, বাবা তুমি অনুমতি দাও। আমরা বাবাকে তখন আপনি বলতাম, আপনি অনুমতি দিন। তারপর বলছে হ্যাঁ ঠিক আছে যা। দেখ মন্দিরটা কথা, মাধুরী মুখার্জি বিরাট ব্যাপার। ফার্স্ট শোটা আমাদের হলো ইউনিভার্সিটি ইনস্টিটিউট, বইটা ওপেন, ভগবানের এতে মেনকা ব্যানার্জির নামটাই দুর্দান্ত হলো, লব দারুণ পাঠ করেছে, লব ফলক দিয়ে একটু মাঠো, তাহলেও খারাপ না, বললো পুরুষও ভালো, কিন্তু লব দুর্দান্ত। ও কেন দুর্দান্ত বলছে সে তো জানি না, বুঝতে পারছি না। যাই ওখান থেকে আমাকে আমাদের হলো মহাজাতি সদন, তখন মহাজাতি সদন কিভাবে কিরকম ভালো আমার মনে নেই হতো, ওখানে একবার শো করে, বাট বেশিরভাগ শো হতো রংমহলে, রংমহলে তখন খুব শো বেশি। তারপরে কি সেখান থেকে মানে পেশাদার মঞ্চের সঙ্গে না, ওখান থেকে সে কি করলাম বলতো, যে অভিনয়টা শিখে আর কি, শিখে উনি আমাদের নিয়ে গেলেন, সেইটা শোন আসাম, মহেন্দ্রগুপ্ত আমাদের আসামে নিয়ে গেলেন। তার মানে আমরা সে প্রথম থেকে আলিপুরদুয়ার অমুক তমুক ওইসব করতে করতে, অভিনয় করতে করতে একেবারে আসামে চলে গেলাম, মানে ত্রিপুরায় চলে গেলাম, ধর শিলচর ফিলচর সব তখন তো হতো, হ্যাঁ হতো, প্রচুর নাটক হতো ওখানে, হতো কত প্রাইজ, ওটাই বিনোদনের একমাত্র জায়গায় ছিল, আমরা যাত্রা করতে আর শুধু তাই না, আমি যে কত কি পেয়েছি, না আমি যে কত কি পেয়েছি তুই বিশ্বাস করবি না। আমাদের সে প্রত্যেক দিন স্টেজে উঠে যখন শেষ হতো বই, কেউ আমাকে কাপড় প্রেজেন্ট করছে, কেউ বেড কভার, মানে ওখানকার যে জিনিসগুলো, হ্যাঁ লবের জন্য না, ওই যে মানে ওইগুলো প্রেজেন্ট করছে, ওই কাপড়গুলো, তারপর ধর খেস, তখন কি একটা বই হচ্ছিল? এবার না একটা বই না, ওই ছিল কঙ্কাবতীর ঘাট, ছিল মহেন্দ্রগুপ্তর লেখা কঙ্কাবতীর ঘাট, যাতে আমি ছোট বাবুয়া করতাম। একবারের একটা ঘটনা বলি, তোরা খুব হাসবি। একবার তো পান নেবেন বাবু, পান নেবেন বাবু, আমার সামনে মানে আমার বাবাকেই বলছি আর কি, প্রদীপ বলে একজন ছিলেন, তিনি করছেন আমার বাবা, আর মিস্টার মুখার্জি করছেন মহেন্দ্র। পান নেবেন বাবু, পান নেবেন, তারপর সব পান নেবেছে, কিচ্ছু মনে নেই। না মনে থাকতে আমি যখন স্টেজের থেকে বাইরে চলে এসেছি, আমাকে মহেন্দ্রকে একটা লাথি মারবে না, এর পা ছুঁড়ে বলবে এতদিন শিখিয়ে এই করে তোর, তোর এত নাম, এতদিন তুই এই পাঠ করবি, হ্যাঁ একদম কথা বলবি না, চলে যাও স্টেজের বাইরে, বাইরে। আমরা জোরের মতো ভয় পেতাম, যেরকম চেহারা তেমনি গলার স্বর, তেমনি চোখ, এরকম করলে ব্যাস হয়ে গেছি আমরা। সেই আমার আরম্ভ হলো, দুটো তিনটে বই, শিবরাত্রিতে 3টে বই, এইরকম করতে করতে। কিন্তু আমাকে তখন জানতাম না যে নাটক করলে পরে টাকা পায়, সেটা আমরা জানতাম না। কিন্তু আমরা যখন বাড়িতে এলাম, তো মহেন্দ্রগুপ্ত আমাদের 250 টাকা দিয়েছিল দুজনকে, মানে 250 টাকা দুজন, 250 মানে কি টাকা বলতো, বললো যে যা এটা নিয়ে গিয়ে বাবাকে দিবি, এই করো তুইও দিবি, একে দিবি, কাকাকে দিবি। ওই আমার প্রথম টাকা পাওয়া, ছোট শিল্পী মানে ছোট শিশু শিল্পী হিসেবে অনেক শো করেছি, শুনলাম এর থেকে অনেক টাকা পাচ্ছে অনেকেই, আমি তো জানতাম না। এবার সেখান থেকে আস্তে আস্তে আমি অ্যামেচারে এলাম, মানে পাঠ করতে লাগলাম, যেমন ক্লাব চললো না, আর একটু বড় হলাম, তখন বড় হয়ে গেলাম, পড়াশোনাটা চালাতে হবে, কারণ বাবা তো পড়াশোনা ছাড়া হবে না, অ্যালাউ করবে না, পড়াশোনা করতে লাগলাম। তারপর করতে করতে আমি বললাম যে না, নাটকই করবো, অফিস মানে কি, কোথায় গেলাম দেখ, হাতিবাগানে 4 মাথার মোড়,
এই যে এদিকে একটা রাস্তা, ওদিকে একটা রাস্তা, এদিকে একটা রাস্তা, বাঁ দিকের রাস্তাতে দেখবি একটা হলদে রঙের তিনতলা বানিয়েছে, ওইগুলো সব মেয়েরা থাকতো। প্রতিমা ব্যানার্জি, অনিমা মুখার্জি, অনেক ভালো ভালো শিল্পী, বড় বড় শিল্পী, অফিস ক্লাবে তারা ডলি, হ্যাঁ। এরা সব থাকতো। আমি আর আমার প্রণব দি ওদের সঙ্গে যোগাযোগ করি। আমার কেউ বলেছে, ওখানকারই লোক বলেছে, ওই বোধহয় আমার যতদূর মনে হয় মহেন্দ্রগুপ্তের ওখান থেকেই যোগাযোগটা আমাদের হয়েছে। তাই জন্য ওই একটু বড় হওয়ার পরেই এই ধর ছোট ছোট রোলগুলো, কারিন্দিতে উমা বা কারিন্দিতে শাড়ি, এইসব রোলগুলো পদোন্নতি হলো আর কি। একটু পদোন্নতি, এইরকম করতে 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 তো আমি একদম পুরো অফিস ক্লাব চলে গেলাম। আর পড়াশোনাটাও সেই সময় আমার বাবার খুব শরীর খারাপ ছিল, খুব তো পড়াশোনাটাও এমনি হয়ে গেল। পড়াশোনাটা আর হলো না। মানে ধর আমি তখন ক্লাস 9-এ, আমার দিদি 10-এ, দিদির পরীক্ষা দিয়ে সেকেন্ড হয়েছে, কিন্তু মানে এ পরীক্ষা দিয়ে কি বলে বল ওটা, স্কুল এই যে দেবে আমাদের তখন ম্যাট্রিক, তো তখন ম্যাট্রিকেতে তো ওই যে 11 ক্লাসে ছিল। 11 ক্লাস না, ম্যাট্রিকেতে যেটা মানে ম্যাট্রিকটা যে দেবে তার আগে যে এসএনই পরীক্ষা টেস্টটা, টেস্টে দিদি সেকেন্ড হলো, কিন্তু দিদির এইখান থেকে না একটা ফুলে গেল, দিদি আর করতে পারলো না, ফুল পড়াশোনা। কিন্তু আমার আর পড়াশোনা ক্লাস 9। তারপরে প্রথম মানে একটা বড় যাত্রায়। বড় চরিত্র, বড় ওই হয়ে তো ওইরকম করতে করতে বা বোধ হওয়ার পর যে আমি হ্যাঁ, হ্যাঁ। অভিনয়টা করছি। বড় অভিনয় করতে লাগলাম, হিরোইনগুলো করতে লাগলাম, আমাকে সবাই মায়াবী গতি একটা করতে লাগলাম। প্রথম নাটক মানে প্রথম পালা বড় হয়ে বড় হয়ে। যাত্রার কথাটা বলছি। না যাত্রা কেন, নাটকেই বড় নাটকেই হতে প্রথম। হ্যাঁ, বড় যাত্রা, এতে নাটকেতে তোমার বল সমু মিত্রের বই পঞ্চ কি বল, তৃপ্তি মিত্র যে রোলটা করতো, সমু মিত্র, এই তোরে পাঁচু, তরলা, কাঞ্চনরঙ্গ, কাঞ্চন কাঞ্চন তরলা নাটকে মানে সাংঘাতিক ব্যাপার। শাহজাহান নাটকে পিয়ারা, গান জানতাম তুমি? আচ্ছা ভালো গাইতেন তো। শাহজাহান নাটকে পিয়ারা, তারপর হচ্ছে তোর এইরকম সিরাজউদ্দৌলাতে আলেয়া, এগুলো করতাম, এই সব রোলগুলো করতাম। এবার ব্যাংকে ব্যাংকে ডাকতে লাগলো আমাকে, ব্যাংকে ব্যাংকে, আর সব শো স্টারে, বিশ্বরূপায়, নদরঙ্গ, এইরকম শো করতাম। কলকাতাতেই করছিস? কলকাতাতে, বাইরে আর যাইনি। ওই যে মহেন্দ্রগুপ্ত নিয়ে গেছেন, তারপর থেকে আমার পিসিমারা আর কেউ রাজি হয়নি যে আমরা বাইরে গিয়ে হবে। এরপর যাত্রা? এর অনেক পরে, তারপর এরকম করতে করতে নাটক করতে 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 ওনার সাথে আলাপ করো? ওনার সঙ্গে আলাপ হলো। ওনাদের আমরা সবাই ক্লাব বেলেঘাটায়, নাম ক্ষুধা বই, ক্ষুধা, বিদায় ভট্টাচার্যের লেখা। ও পাঠ করতো না, কিন্তু বলতে মেয়েদের নিয়ে পাঠ করে যে সব এইসব পয়সা তোমার একটা। যাই হোক, আমি এবার একটা খুব বড় চরিত্র করেছি এবং সেটা করে ওর রিহার্সাল দেখতে যেত রেগুলার, কেন ও গাড়ি ভাড়াটা দিত তো। আর তখন 4 আনা ছিল তোর ওই ট্রেন ভাড়া, শিয়ালদায় আমার বেলঘরিয়া থেকে 4 আনা এটা ছিল। এইরকম করতে করতে এরকম বড়, তারপর ওর সঙ্গে আলাপ করো। এরা করলো কি, শোয়ের দিন সব চলে গেলে আমাকে টাকা দিল। আমি বিরাট রেগে গেল, আমি অভিনয় করবো টাকা দেবে না, তাহলে পালিয়েছে, ওর কাছে টাকা ছিল সব, পালিয়েছে। কেউ পারে বলে যে এই করেছে, সে কোথায় কর্মসংকট কোথায়, এই ওনার টাকাটা দিতে হবে। আর আমাকে ওদের ওখানে নিয়ে গেছিল, আমাদের এখানে একজন টেলারিং ছিল, রাধামোহন, এরা এই মেজদা মেজদা বলতাম আমরা, মেজদা নিয়ে গিয়েছিল যে মানুষ তুমি চলো ওখানে, খুব ভালো ক্লাব, আমিও করি। উনি গজা করতেন, গজার পাঠ করুন তোমার যেটা করতেন, তা বলছে তুমি যাও, কিন্তু টাকা দিল না। কিন্তু এখন এমন একটা ব্যাপার তৈরি সংসারকে, তখন আমার টাকাটা প্রয়োজন শুধু না, বাবাও চাইতেন এই যে শো করলে টাকা কোথায়, যেরকম হতো আর কি ঘটনাটা এরকম।
বহুদিন পরে আমার দিদির বিয়ে হয়ে গেছে, টাকা আমরা ভুলে উঠেছি, টাকা ও তো দেয়নি বাদদা। একদিন ও এসেছে আমাদের বাড়িতে, নিয়ে বলছে টাকাটা দিইনি, টাকাটা বলে এই জন্যই দেননি কি বাড়িতে আসবেন বলে? এটা বলে হলো। কিন্তু সেদিন আমি রিহার্সালে যাচ্ছি, ওই রিক্সাতে দেখা হলো। আমি বললাম ভেতরে যান, ভেতরে গিয়ে টাকা দিয়ে আসুন আমার মার হাতে। আর পাত্তা দিইনি। কিন্তু তখন আমার রেমুনেশন ছিল মাত্র 30 টাকা। সেটা তো স্বাভাবিক। ও 30টা টাকা উনি 3 বারে দিয়েছেন আমাকে, 10 টাকা আমার বাড়ি আসবে বলে। মানে সম্পর্কটা শুরু হয়ে গেছে আমার বাড়িতে আসবে বলে। আর ওনার মানে দিদির বাড়ি ছিল বিরাটি, পাঠানপুরের মোড়, ওইখানে আসতো, এসে ওই 3 বারে আমাকে 10 টাকা করে দিয়েছে। কোনোদিন আমার সঙ্গে দেখা হতো, কোনোদিন দেখা হতো। এরকম করে করে আমার বাড়িতে এমন করে ফেললো, বাড়ির লোক ওকে দাঁড় ব্যাপার, ওকে সব ভালো। এরকম করতে করতে আমার সঙ্গে আলাপ হলো। এটা কিন্তু একটা নাটকের মতোই পোর্শন চলছে। পুরো নাটকের মানুষটা যে ভীষণ ভালো ছিল, ভীষণ ভালো ছিল। খুব ভালো। আর সত্যি কথা বলতে কি, স্বামী বলবো না, বলবো আমার বন্ধু। স্বামী তো স্বামী, তার এও কোনো আমার কাছ থেকে কোনো পাওয়ারে ছিল না। বন্ধু যেরকম হয় সেই রকম বন্ধু। আজ পর্যন্ত দিদির যে মানে এখন পর্যন্ত এই যে বয়সকালে দিদি কোথায় থাকবে কি খাবে চিন্তাটা নেই, সেটা কিন্তু এই মানুষটার জন্য। কারণ এই মানুষটা দিদি রোজগার করেছেন, উনি সবটা গুছিয়ে রেখে গেছেন, বুঝলি? যেটা আমি অনেকের রোজগার ক্ষেত্রে করে হয়। টাকা দিয়েছি তো আমি জানি না। আমাকে বললো, যাত্রায় গেছি তখন, তো বললো যে আচ্ছা যাত্রার কথাটা বলি তোদের। আমার তখন ওরকম, তারপর বিয়ে হয়ে গেল। বিয়ে হলো, আমার বাবা আমার বিয়ে দেবে না, বললো না না ওর বিয়ে দিলে পরে আমরা খাবো কি, হ্যাঁ, স্বাভাবিক সেটা। বিয়ে হবে না। মা বলে কি, আমার মা ছিলেন অন্যরকম। মা বললো আই বললো মেয়ের ঘরে কিন্তু ওর তো বিয়ে বয়স হয়ে গেছে, তুমি এইসব কথা বলছো, তা বলে খেতে পাবো না তো পাবো না, তোর বিয়ে হবে না, এটা কি ব্যাপার? আমার বাবা মায়ের সঙ্গে কিরকম মিলটা ছিল সেটা শুন। আমরা ওই যে গান করতে বসেছি, আমার বাবা গান গাইছে, ঘুমের দেশে পাঠিয়ে দিয়ে লুকিয়ে কোথায় আছো কালি, লুকিয়ে কোথায় আছো, ভুলে গেছে। আমার মা রান্নাঘর থেকে বলছি, জাগিয়ে দে মা, জাগিয়ে দে মা, মুছিয়ে দে মা ও সুরাসি। আমার বাবা এখান থেকে বলছে, ঠিক বলেছিস বোন। মানে এইরকম আমাদের ব্যাপারটা ছিল। হ্যাঁ, সেই জন্যই হয়তো মানে তুমি এতটা এতটা পেরেছিলে। পেরেছিলাম না, বুঝেছিস তো? অভাব কিছু জিনিস তো নিয়ে আসে, কিছু করার থাকে। এবার বিয়ে হয়ে গেল, আমার শ্বশুরবাড়ি আমাকে নিল না, মানে আমাকে পছন্দই করলো। ওদের মেজো ছেলে দেখতে সুন্দর, ওদের মেজো ছেলে দুর্দান্ত বিয়ে দেবে আমার মতো। যদিও আমরা যখন নেমেছি তখন সবাই বলছে, আমার মেজো নন্দাই, সে বললো বিয়ে হবেই। তাক সে এ করলো, খুব ভালো আশীর্বাদ। ও বিয়ে সব করেছিল, আমরা সব লোকজন এ করেছি, বিয়ে হচ্ছে। ওদের মাত্র 5 জন লোক এসেছে। আমার শ্বশুর মশাই আমাকে ভীষণ ভালোবেসেছিলেন, আমাকে দেখেই ওনার পছন্দ হয়েছিল। ওরা কর্ণর যা বউ দেখলাম না, দারুণ। আসলে আমি বেটে কাটো হলেও সেম চেয়ার আছে, ওটা দারুণ ফর্সা ছিলাম তো। আর ও তোদের মতো গায়ের রং। স্বাভাবিকভাবে যখন আমরা গাড়ি থেকে নামছি তখন সবাই বলছে রাধাকৃষ্ণ নামছে, রাধাকৃষ্ণ। কিন্তু আমি নেমে দেখছি প্যান্ডেল খোলা হচ্ছে, মানে বউ ভাত যে করবে ওরা করতে দেবে না, প্যান্ডেল খুলে দিচ্ছে। ওরা মানে আমার শ্বশুর বাড়ির, আমার শাশুড়ি ননদরা বাকিরা। বাকিরা আমাকে নেবে না। আমার শ্বশুরের কথাটা হবে না, আমার শ্বশুর দাঁড়িয়ে থেকে দিয়ে দিয়েছে। কলাবাড়ি টিএসটেটের ম্যানেজার ছিলেন আমার শ্বশুর, এতে জলপাইগুড়ি কলাবাড়ি টিএসটেটের ম্যানেজার ছিলেন। তারপরে মানে মেনে নিল আর না না না, মেনেই নিল না। ওরা আলাদা এসে সংসার করেছে। এইবার আমরা ওখান থেকে কি করবো, আমাকে তো সে খুব অত্যাচার, মানে সে ও তো জোর করে রেখেছে। আমার শাশুড়ি কোনোদিন আমাকে লেজা ছাড়া ভাত দেয়নি মাছের। সব সময় দেখতাম কাগেতে মাছটা নিয়ে চলে গেল, বললো যা লইয়া গেল ম্যাজো বউ, তুই দেখতে পাও না আমি কি করলাম, বাবুকে ভাত কাটে দিতে জানি।
সমস্ত কাজ করতাম, এরকম করতাম। এরকম করতে করতে আমার ছেলে আমার পেটে এলো। তখন ওরা রাগারাগি করে কি করলো জানো, তখন আমরা জানি না যে আমার বাচ্চা হবে। আমরা ওখান থেকে চলে এলাম উড়ে বাগানে, বেলেঘাটা উড়ে বাগানে আলাদা ঘর নিয়ে আমরা ওখানে রইলাম। এবার ও আমার তখন একটা প্রাইভেট ট্যাক্সি ছিল, আমার একটা ট্যাক্সি ছিল, সেই ট্যাক্সি নিয়ে ও তো চালাতো না, ড্রাইভার ছিল। এরকম করেই আমার সংসারটা চলছিল। এরকম করতে করতে একদিন বলে ওর উপরে তো সংসার চলে না। আর আচ্ছা এইবার হলো কি, আমার বাচ্চা এসে গেল, সেভাবে সাংঘাতিক ব্যাপার। আমার প্রেগনেন্সির সুগার ধরা পড়লো, ডাপুরিনে বাচ্চা পেটে নিয়ে 6 মাস ভর্তি হইলাম। তাহলে বুঝতে পারছিস কি অবস্থাটা আমার ছিল। এবার ওখান থেকে বাচ্চা যখন হলো তখন রিকেট খেতে দেয়নি তো আমাকে, আমি তো প্রেগনেন্সি সুগারের জন্য খেতে দেয়নি। একটা জিনিস জেনে নিয়ে মধ্যে যে তাহলে কি ওই সময় নাটক না, নাটকও বন্ধ। হ্যাঁ ওইটাই জানতে চাই। তখন ছিল নাটক বন্ধ, ওরা তো চাইছে না, আমার শ্বশুর বাড়ি থেকে চাইছে না। তখন ওরকম করে তারপর আমার বাচ্চা হলো। ওই বাচ্চাকে নিয়ে আমরা বিরাট ভুগলাম, মানে রিকেট বাচ্চা হলে যা হয়, এই মরে যাচ্ছে এই বেঁচে যাচ্ছে, এইরকম ভাবে পয়সা দিয়ে। তখন আমি বললাম যে চল আমরা যাত্রা যাবে কোনো, তাহলে যদি ওর ডাক নাম কনক ছিল, আমি ডাকতাম এমনিতে কর্ণ। তো যাত্রার তো কাউকে চিনি না, আমি আর তোদের মানে জামাইবাবু করিস, জামাইবাবু দুজনে মিলে আমরা একদিন বাচ্চাটাকে রেখে আমাদের লোক বলে একজন ছিলেন আমার বাড়িতে থাকতেন, তার বাড়িতে। আর যে বাড়িতে আমরা ভাড়া ছিলাম সেই বাড়িতে হচ্ছে মালা সিনহার বোনের মেয়ে শ্বশুর বাড়ি, রুবিদি। হিন্দিতেই কথা বলতেন কিন্তু খুব ভালোবাসতেন, মানে চিন্তা করেন এত লোকের ভালোবাসা পেয়েছি না, এগুলো এদের ভোলা যায় না, এদের ভুলতে পারবো না। রুবিদি আমার ছেলেকে বললো আমি দেখবো, আপনি যান, আপনি চলে যান। আমরা গিয়ে করতে লাগলাম সমস্ত চিতপুরে, সব এতে গিয়ে অফিসে গিয়ে আপনাদের লোক লাগবে, আমরা দুজনে যাত্রা করবো, লোক লাগবে, এরকম এইরকম করতে করতে রানার যাত্রা ইউনিট নতুন সেই বছর তৈরি হচ্ছে। রানার যাত্রা ইউনিট বকাইদা হচ্ছে হিরো, বললো যে আর মুক্তি চাই বই হবে, তা বললো যে আমাদের দুজন আমাদের লাগবে, কিন্তু আমাদের মেয়েটা লাগবে, কিন্তু ও তো আমাকে যেতে দেবে না। ও সব যা ও শুনেছে যাত্রাতে সব নিয়ে চলে যায়, মদ খেয়ে করে এইসব ব্যাপার, অতএব আমাকে যেতে হবে। আমার শ্বশুরকে আমি জিজ্ঞেস করলাম, শ্বশুর এসে বললো কর্ণদি নিয়ে যাও, আমার কোনো আপত্তি নাই। এই কথা আমরা সব কিছু শ্বশুরের কথা শুনে খুব ভালোবাসতেন, আমাকে ভীষণ ভালোবাসতেন। তা উনি গেলাম, ওরা বললো ঠিক আছে রানার যাত্রা ইউনিটে আমাদের বইগুলো মুক্তি চাই। রানারটা কি আমি জানি তো প্রথম প্রতিশ্রুতি না এরকম আমাদের বইগুলো, সে কি সুন্দর ওনাদের যে মানে বই করতে পারছি না নামটা দেখো, যে ডিরেক্টর বিরাট ভালো ডিরেক্টর, মানে উনি না ওই গ্রুপের ডিরেক্টর, গ্রুপের মানে যাত্রা না, আমরা যে যাত্রা যেগুলো করতাম আগে মানে শুনেছি সেই না, মানে থিয়েটার কাম যাত্রা, মানে গ্রুপে সবাই একসাথে তারাই করতো করছে। তো দুটো স্টেজ, ওপরে একজনটা হচ্ছে ও সেই ভালো গান গাইতে বম বামা বম 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 বম, আমাদের হাতে আছে পিস্তল বম, ওখানে গান হচ্ছে আর আমরা নিচে সাজাবো যতনে কুসুমুর, মানে এইরকমই। এই বই রানার যাত্রা বইটা আমার বড় পাঠ করলো, প্রথম অভিনয় করলো, প্রথম আমার জন্য ওখানে গিয়ে। কেউ যদি জিজ্ঞেস করতো ওকে যে তোমার একে তুমি কার কাছে শিখেছো, বলতো মেনকা ব্যানার্জি। কেন ওকে আমি বাড়িতে শিখিয়েছি এরকম করে, জানতো না তো, কোনোদিন জানতো না অভিনয় করতে। এরকম করতে করতে ও খুব ভালো অভিনয় করে। এইরকম করতে করতে আমরা ওখানে গেলাম, ওখান থেকে চলে গেলাম পুজোতে, জনপ্রিয় ওরা ডেকে দিল, ওখানে মাতৃপূজা
সেই সময় প্রথম আমি ওই একে দেখলাম, ওর নামটা বল, সে এতে থাকতো শ্রীরামপুরেতে, মামুনি, মামুনি নাকি মা, না না মা মামুনি, মা মদিন, ও হিরোইন করতো, যাই হোক আমি একটা হিরোইন করতাম, ও একটা হিরোইন করতো। তারপর দেবী দুর্গা টুর্গা এরকম করতে করতে প্রভাস অপেরায় এলাম। প্রভাস অপেরায় আমরা প্রাইজ পেলাম, সিঁড়ি পড়ার, আমি সিঁড়ি করলাম, পড়ার করলো চন্দননগরের, না চন্দননগরের ওই ইয়ে দাদা, মানে সংসার চালানোর জন্য তখন সংসার চালানোর জন্য তখন। এবার একটু আগে ওই ছবিটা দেখিয়ে বলছিলে যে আচ্ছা এইটা, এরপরে আস্তে আস্তে এরকম আমার অভিনয় দেখে সবাই, আমি এতেও গেছি, তোর কি বলে নির্মল মুখোপাধ্যায়, তার বইও করেছি আমি, খুব ভালোবেসেছে। ওখান থেকে এরকম দেখতে দেখতে একদিন ভারতীয় অপেরা আমাকে ডেকে নিল, ভারতীয় অপেরাতে ডেকে নিল, নিয়ে বললো আমাদের বই হচ্ছে তোমার অহল্যার ঘুম ভাঙছে। ওনার বাড়ি সল্টলেকে, তোমার এতে ওইখানে ওনার রিহার্সাল হলো, সেখান থেকে শুরু হলো নতুন। যেটার জন্য মেনকা ব্যানার্জি মানে বিখ্যাত তো বটেই, সে কথা আমি বলছি না, কিন্তু যেটার জন্য মানে একবারে গ্রাম বাংলার ঘরে ঘরে মেনকা ব্যানার্জি পৌঁছানো, সেটা তো আমরা শুনবো। নটি বিনোদিনী, নটি বিনোদিনীতে বিনোদিনী, আমি বিনোদিনীর মা আমোদিনী, প্রচণ্ড ভালো, মানে যার ভালোবাসাগুলো পেয়েছে না, কতগুলো লোকের এখন ভালোবাসা পেয়েছে। বিনাদি আমার সঙ্গে কোনোদিন হিংসা করতেন না, তিনি আমাকে ভীষণ ভালোবাসতেন। আর যখনই শো হতো, যে শো করতে যায় ওনার সঙ্গে পায়ে হাত দিয়ে করতেন। আর বিনোদিনীটা কিন্তু আমাদের ভারতীয় অপেরা হলো না, বিনোদিনীটা হলো তোমার হচ্ছে আমাদের যাত্রা প্রহরী যখন শুরু হলো, প্রথম যে বিনাদি শুরু করলেন, বিনাদি কিন্তু শুরু করেছে একদম তখন, মানে আমাদের একটা গ্রুপ হলো, সব যাত্রার মেয়ে ছেলে নিয়ে যত পেরেছিলাম আমরা একেবারে ইয়ে পর্যন্ত একদম। উনি বললেন নটি বিনোদিনী করা, বললো ঠিক আছে। আমি বললাম যে নটি বিনোদিনী নাম শুনে নিলাম। এবার আমাকে মায়ের পাটটা দিয়ে বললো, মেনকাদি তুমি একটা কাজ করবে, আমি তো তোমার যা দেখাবো দেখাবো, তুমি তোমার কি মনে হয় তুমি সেইটা করবে, স্বাধীনতাটা পেলে। এইবার আমার এতে বিনাদির একটা ব্যাপার ছিল, বিনাদি যেহেতু অনেকগুলো গান গাইতেন, আমার একটা যে গান আছে সেটা উনি বাদ দিয়ে দিলেন, বললে তোমার গান করতে হবে না। কেন, উনি তো অনেকগুলো গান গাইছেন, কত সবাই তো বীণা দাশগুপ্ত, এটা উনি বলেছেন সবাই বীণা দাশগুপ্তর গান শুনতে আসবে, তোমার গান কেউ শুনতে আসবে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু বিশাল নাম হয়ে গেল। কিন্তু বিনাদি যখনই সেরে উঠতেন আমার পায়ে হাত দিয়ে প্রণাম করতেন। জয়শ্রী মুখার্জি করতেন সুরজ কুমারী, এখনো দেখবি টিভিতে দুই একটা জয়শ্রী পাঠ করে। জয়শ্রী বলে এই মেনকা, বিনা তো তোমার থেকে বড়, তোমার পায়ে হাত দেয় কেন, প্রণাম করছে। বিনাদি তখন শুনলো, শুনে বললো আমি মেনকাদিকে প্রণাম করি না, আমি আমার মাকে প্রণাম করি। এই শুরু হলো আমার। তারপর ওখান থেকে আস্তে 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 বিজন থিয়েটারে বহুদিন বিনোদিনী হয়েছে, বহুদিন বিনোদিনী করেছি বিজন আমরা এইটা চলছে বলে একটু যদি ওটা কিছু বলো আমরা, অবশ্যই অবশ্যই এটা এই এখনই শুনে বহুদিন বিনোদিনী করেছে। তুই কর, আমি ওখানটা ধরিয়ে দিচ্ছি, মান্নার ওই জায়গাটা কর। আচ্ছা তোদের তাহলে, আচ্ছা এবার যেটা হলো সেইটা বল। এটা হলো কি, এবারে আমি চাকাতে বিনা দাসের কুকুর তো আর থাকছে না, তাহলে বিনা দাসগুলো আমরা শালকিয়াতে একটা জায়গায় গেলাম, সেখানে বললো দিদি আপনাকে তো গান গাইতে হবে। তাহলে আমি তো বললাম গান গাইনি, তা বললো না আপনাকে গান গাইতে হবে। কী গান গাইতে হবে সেই ছেলেটি বাজালো, পাতা কেটে চুল বেঁধে। আমি আমার তো গানের কোনো ব্যাপার ছিল না, আমি গানটা তুলে নিলাম। কিন্তু নাচটা, যে নাচটা করতে হয় ওই নাচটা পুরো আমার করা, ওরা অন্তত জানে। আমি, ও কিন্তু আমার সঙ্গে গান ছাড়াও করেছে, গান দিয়েও করেছে, সুরজ কুমারী স্বপ্না। আমি না নাচটাকে পুরো করে নিলাম, গানের সঙ্গে কিভাবে নাচ করতে হয় সেটা করে নিলাম। এইবার আমি বলবো, আমি জানি না ওরাই বলবে, যে আমার ওপরে এখনো পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলে
বিনোদিনী আমোদিনী আছে কিনা একদমই নেই। একদমই নেই কারণ বিশেষ করে এখানে কোনো মানে দ্বিতীয় মতামত থাকতেই পারে না। আমি এটা বলি, আমরা রিসেন্টলি এখন একটা মানে এখনকার চলা নাটকের একটা বিনোদিনী চলছে, তো সেটা আমরা দেখতে গেছি এবং সেখানে যখন বিনোদিনীর মাকে দেখছি স্টেজে, মানে খালি তোমার কথাই মনে পড়ছে। মানে আমাদের আমরা কত মিস করি বলতো, আমরা এটা করতে গিয়ে আমাদের ভালো লাগে না। এত ভালো লাগে, মানে তোমারটা যেই করুক মনে হয় যে তোমারটাই চোখে ভাজছে, তারটা আরেকটা এই চলে যাবে। 45 বছর 40 বছর একসঙ্গে থেকে আমি একটা কথা বলবো তিনি সম্পর্কে, সেটা হচ্ছে আমরা এক পেশে অভিনেত্রী। আমি আমার কথাও বলছি, আমি সবটা খুব ভালো পাই, আমি কিন্তু অন্য দিকটা ভালো পাই। অভিনয়টা হয়তো কোনো রকমের পাই, কমেডি ব্যাপারটাই আমার ভালো। আমি সেক্ষেত্রে বলতে গেলে আমি অভিনেত্রী হই, এটাই বলা যায়। কিন্তু দিদি সব রকম কমেডিতে তোর তুলনাই নেই, বাদ দাও নানা রকম সব রকম ব্যাপারেই সে সমস্ত কিছু, যে কোনো চরিত্র। যে কোনো চরিত্র, যে কোনো সময়, যে কোনো এতে আমি করেছি। আর বিনোদিনী করে আমি প্রচণ্ড নাম কিনেছি। শুধু বিনোদিনী করে আমার এত নাম হয়ে গেল অ্যামেচারতে, সবাই মেনকা ব্যানার্জি ছাড়া ভাবে না কেউ। এই হচ্ছে, আগে প্রথমে মেনকা ব্যানার্জি না, এখনো অনেক মেয়ে করে, আমি তো চিরকাল ভাববো না, নিশ্চয়ই অনেক মেয়ে করবে। অনেক মেয়েকে আমি শিখিয়েও দিয়েছি যে এরকম করে কর, কিন্তু সবাই বলে তোমার নাচ বাবা আমরা করতে পারবো। হ্যাঁ পারবো, তোদের আমি সেটাই না। যদিও আমার পা কিন্তু খুব খারাপ। একদম একদম। এই তুই রাঙা বাবু তো পটিয়ে নে না। কেমন করে কথা বলবো? কেন বললো? গান গেয়ে এলো, গান গেয়ে। গান গেয়ে? জানিস না বুঝি? না তো। তবে শোন, পাতা কেটে চুল বেঁধে আমি কায়দা পড়েছি, পাতা কেটে চুল বেঁধে আমি কায়দা পড়েছি, পাতা কেটে চুল বেঁধে আমি কায়দা পড়েছি, খোপার পাশে 5 চিরুনি বার করেছি, খোপার পাশে 5 চিরুনি বার করেছি, পাতা কেটে চুল বেঁধে আমি কায়দা পড়েছি, 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 পাতা কেটে চুল বেঁধে আমি কায়দা পড়েছি। খুব সুন্দর। তোমার যে পায়ের ব্যথা, পায়ের সমস্যা, খুব সময় বোঝা যায় না, ওটা আমি কিরম হয়ে যাই, মানে উঠে দাঁড়ানোর পর আর ওটা থাকে না। ওটা থাকে না, না ওটা আমি ভুলে যাই, ভুলে যায়। সব এই যে শিল্পীদেরই তাই, এটা কোনো কথা না। ভুলে যাই আমি। তোরা তো সব এতে গিয়েছিলি, আমার তো এবারে যে জয়মাকালী বোর্ডিং করেছি তোরা দেখিস না, সাংঘাতিক বই হয়েছে আমাদের। আমি বলবো আমাদের বেস্ট বই পুরো হয়েছে। বইটা চেঞ্জ করেছিলাম আমি। মানে দিদি যখন আমাকে বইটা দিল, দিদিকে যে মেন যে ক্যারেক্টারটা, সেটা একটা ছেলের ক্যারেক্টার, জীবন ধারা। এবারে আমার তো কোনো ছেলে নেই ওই ক্যারেক্টারটা, আমার মেয়ে আছে, অর্থাৎ আমি ওইটাকে একবারে মেয়ে করলাম। করবে না, করে দিল না, করবে না, না তুই কি করলি, এটা কি করে করলো, করে দেখ না। এ দেখ না, এবারে একটা সিন আছে, ও আমাকে বললো যে তুই ওই গানটা গাইবি, আমি তো ওইদিকে আর গেলাম না গান ফান গাওয়াতে। একটা সিন ওই জয়মাকালী বিল্ডিংয়ে এ করছে, এই তুমি আর কাপড়টা ধরো, আমি কেঁদে ভাসিয়ে দিয়েছি। এমন একটা নাটক করেছিলাম, এমন একটা নাটক করেছিলে না, হ্যাঁ একেবারে লোকে কেঁদে ভাসিয়ে দিয়েছি। দুঃশাসন যখন আমার বস্ত্র কিনে দিয়েছে। এই দেখো, এই দুঃশাসন যখন আমাকে আমার কাপড় ধরে আমার টানছে, ধর পাটটা ধর, ধরলো, তখন আমি ঠাকুরকে বলছি, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত কি হাততালি জিজ্ঞেস কর। ওরে বাপরে, মজাটা তো খুব করতো, প্রচন্ড মজা করেছে। এইরকম ভাবে উঠে পড়েছে। এমনকি যে সুন্দর অভিনয় করেছে আমাদের সঙ্গে গুল্লু ছিল, গুল্লু তো মেয়ে সেজেছে, ও তো গান করছে না, ও কি যেন গানটা করছিল, তারপরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও করছে আর আমিও করছি।
এই নাচও পারতাম ভীষণ ভালো, গানও পারতাম ভীষণ সেই ভালো। সময় থেকে মানে পুরোপুরি যাত্রা সেই রকম থেকে এরকম করতে করতে যাত্রা এলাম, আমি 30 বছর যাত্রা করলাম। আচ্ছা, বিভিন্ন চরিত্র নাকি? বিভিন্ন চরিত্র, বিভিন্ন জায়গায়, সবাই তো সব রকম চরিত্র দেয় না, হ্যাঁ, সব দিলেও অনেক জায়গায় মায়ে দিয়ে দিত এরকম। যেহেতু বিনোদিনীর ওইটা নামেতে সবাই মা হ্যাঁ। মা। আমি ওসব ভাবিনি, কেন আমি তো পজিশনের সেকেন্ডই ছিলাম। ফার্স্ট রেটে থাকলে আমার পজিশন সেকেন্ড ছিল। শুধু এর একটা ব্যাপার ছিল, তুমি কারো গাড়িতে উঠবে না। ও যখন ছেড়ে দিল, এখন দেখো বাবি তো তখন বড় হচ্ছে, আমার ছেলে, ওর তো পড়াশোনা আছে, দুজনেই যদি চলে যায় পড়াশোনাটা কি করবে? তারপরে আমি বাপের বাড়ি চলে এলাম, বাপের ভাই আমাকে প্রচণ্ড সাহায্য করেছে, বাচ্চাকে রেখেছে। তারপর ওখানে ঘর ভাড়া নিলাম, ঘর ভাড়াতে দিয়ে লোক রেখে দিলাম ওর জন্যে। আর তোমার জামাই ওকে বললাম যে তুমি ছেড়ে দাও, তখন ও ছেড়ে দিল। আমাকে ওই শুধু তুমি তখন একাই অভিনয় করো। তখন আমি একাই অভিনয় করতে যেতাম। ওই যে একটা তুমি আলের বুক দিয়ে যাচ্ছ, আমার এসব ভালো লাগে না, যেরকম হয় সংসারে টেনশন লাগে না। আমাদের তো রাত জেগে জেগে এরকম করতে হয়, বাস টাস দিয়ে, বাসে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। কোনো হিরোর গাড়িতে তুমি যাবে না, এইটা ওরা। আর আমি এটা রেখে এসেছি। ও যখন বলেছে আমাকে গাড়ি পেতাম, আমি হোটেল পেতাম, আমি কোনো দিন নিয়ে দিই। আমি স্কুলে সবাই ছিল, আমি তাদের সঙ্গে থেকেছি। আমি হোটেল গাড়ি একদিনও নিয়ে দিই। কেন? ও পছন্দ করতো, ওর ওই একটাই অবজেকশন ছিল। ও আবার যাত্রাতে গিয়ে না ওইসব দেখেছিল তো। হ্যাঁ, আরো এই গন্ডগোল ছিল না। আমি এখনো বলবো, আগেও বলবো, পরেও হ্যাঁ। বলবো, একটা কথা সত্যি, যাত্রাকে এই এখন তুই দেখবি যাত্রায় কাঞ্চি লিখেছে, যাত্রা নিয়ে অনেকেই হ্যাটা করে। যেমন এই কদিন আগে দেখলাম একটা ইয়ে করেছেন যে এই আমাদের বেনি মাধবের তোর এই গৌতম বাবুর ব্যাপারটা নিয়ে যে যাত্রা করেছে, একটা কাঞ্চির বক্তব্য হলো যাত্রা কি সত্যি এরকম? আমিও বলবো যাত্রা কিন্তু এরকম নয়, নয়। কারণ এককালে যারা করেছেন, আমার সাক্ষাৎকারও আমি তোদের এটাই বলেছিলাম, এককালে যারা করেছেন তাদেরকে ডেলাইটে অভিনয় করতে হতো, জোর করে বড় বড় চোখ না করে দেখা যেত না। 10,000 15,000 লোক মাইক ছাড়া বলতে হতো, তাহলে কি করতে? এটা তাদের তো কিন্তু জোরে করতেই হবে, বলতেই হতো। এইটা করতেই হবে। জোরে বলতেই হতো, তাহলে পৌঁছবেন কি করে? কিন্তু এখন যখন মাইক এসেছে, এই সমস্ত কিছু জিনিস এসেছে, তখন কে সেই অভিনয় হচ্ছে? হচ্ছে না। তাহলে কেন যাত্রাকে তোমরা এটা করলে? কেন শোনো, আমি একটা কথা বলতে পারি, আগের যাত্রা এখনকার যাত্রা বিস্তর খারাপ। হ্যাঁ, তা তখন উপায় ছিল তাদের না। সঙ্গে সঙ্গে তো আমাদের এই সময়ের সাথে সাথে। আধুনিক সময়ে এটাই হয়েছে। আমরা কি আগে নাইটি পরতাম? না। আমার মা দিদিমা কেউ পরতো? পরতো, স্যামিজ পরতো, তার উপরে কাপড় পরতো। কিন্তু আমরা তো এখন এগুলো পরি না, শুধু নাইটি পরে ঘুরছি। তাহলে কতখানি আমরা এতে শিখেছি। আমি যত তো পুরোনো দিনের মানুষ হই। আচ্ছা, একটা সময় এত এত অভিনয়, এত মানে যেটাই তোমার রোজগারের মেন সোর্স, তাছাড়াও ভালো লাগার, মানে ভালো না লাগলে তো শুধু এভাবে করা যায় না। মানে সেখান থেকে এখন যে মানে বয়সের ভারে যে তোমার সব জায়গায় যেতে পারছো না, সব রকম মানে এটা করতে একটু আগে ইচ্ছা বলেছি, থাকলেও একটু আগে এটা বলেছি এটা কথাটা। এই এখন কি মনে হয়? শুনুন, আমি তোকে একটা বলি, আমাদের গ্রুপ, হ্যাঁ, স্বপ্না, আমাদের গ্রুপ, আমি একদিন স্বপ্নাকে বললাম, স্বপ্না এমন তো কত ব্যাপার আছে যে আমাদের মনের কথাগুলো সবাইকে বলতে পারি না। সংসারে অনেক কথা আছে যেগুলো বলা যায় না, কিন্তু একটা জায়গা হলে সেখানে বলা যায়, তার রেমেডি আছে। ওরা হয়তো বললে এটা কর বা ওটা করে, এরকম করে একটা গ্রুপ কর না। আমরা গ্রুপ করি, আমাদের তখন মেয়েদের গ্রুপ। 19টা মেয়ে কোনো জায়গায় পেয়েছিস? খুঁজে পেয়েছিস? আমাদের গ্রুপে 19টা মেয়ে। আর থাকলেও চালানো খুব সমস্যা। তখন দীপশিখা নাম আমাদের group-এ। আমাদের ফার্স্ট নাম প্রথম হলো নাম দীপশিখা। দীপশিখা। দীপশিখা দিয়ে আমরা শুরু করলাম। 19টা আচ্ছা। মেয়ে নিয়ে অভিনয়। 19টা মেয়ে নিয়ে অভিনয়, ফেরারি ফৌজ, রাইফেল, এইসব বই করতে পারবি? সব ডিরেকশন, আমার এই স্বপ্নার ডিরেকশন আমরা করি। হ্যাঁ, হয়তো আমাকে বলে যে ম্যানকে এখানটা এরকম করে করবি, ও সব কম্পোজিশন দেখিয়ে দিয়েছে, আমি হয়তো তাকে অন্যরকম করেছি। এটা তো নিজেদের মধ্যে এটা বেশ কথা ঠিক, বলে এই তো চলে। দাদা মধুবাবু মারা যাওয়ার পর বেলগড়িয়া মধুবাবু। বেলগড়িয়া মধুবন নাট্য সমাজ করলাম, তাই কি আমরা কম নাটক করেছি? আমাদের ও একান্ত নাটকেতে একটা আমাদের নাটক আছে কান্না নীরবে,
কম প্রাইজ পেয়েছি, ওর ডিরেকশন, ওর বই। আমি একটা বইটা পড়েছিলাম, নবকল্যাণের গল্পটা পড়েছিলাম, সেই গল্পটাও আমি বলেছিলাম যে এই গল্পটা দেখি কম, তুই বলতো গল্পটা এত সুন্দর যে মাকে যাচ্ছে যে কেটে বিদ্যে কেটে বৃদ্ধাশ্রম ওপেন করাবে, সেইখানে মাকে রেখে চলে যাচ্ছে। হ্যাঁ আমি দেখেছি। দেখেছিস? হ্যাঁ কি বই বলতো? ওই তো সেই ওখানে হলো না শোয়ের পরে, আমি দেখেছি ওখানে তো মানে ওরে আমি পারবো নি রে, আমার ছেড়ে যাসনি বাবা। কত সুন্দর, আর কত শেষে নাতি বলছে যে আমি আরেকটু বড় হয়ে যাই। আমরা এই বইটা করেছি এতে আমাদের, বল ওইটা, আরে আমাদের ছোট্ট হলটা বল না, ওখানে আমরা ফার্স্ট প্রাইজ দিতে লাগছি। হ্যাঁ না না কে পেয়েছিল? করেছি কেন ওখানে কেন কান্না নীরবে তুই এতে করলি না, বয়জনে করলি না? ও বয়জনে গিয়ে আমরা প্রাইজ পেলাম। আর লখনৌয়ের কথা বলছিলে একটু আগে, লখনৌয়ের কথা আসছিল, আমরা লখনৌতে লখনৌতে গিয়েছিলাম ব্যাপিকে বিদায় করতে। ব্যাপিকা বিদায়টা আমি মেনি, তখন তো আমি হিরোইন করি, ম্যাক্সিমাম হিরোইন করেছি, আমি প্রচুর হিরোইন করেছি। ওখানে ওই বললাম যে ছবি তালুকদার দুর্দান্ত নাম করেছিল, দারুণ অভিনেত্রী ছিল, চন্দ্রানের শাশুড়ি, দারুণ অভিনয় করেছিল। এবং বললাম কাগজে বেরিয়ে গেল ওনার নাম, আমার কারণ বলতে আমার এই জানিস তো আমার চিরকাল এরকম, তা ভীষণ ভালো। আর কিছু কিছু চরিত্র স্বপ্নার পাশে আমি যেতে পারবো, কিছু কিছু চরিত্র যেতে পারবো, যেমন গান্ধারী বা আর বল তোর এই সচিমাতা। হ্যাঁ বলতে সচিমাতা আমি করবো না, সচিমাতা করবো না, পারি না করতে, পারবো না, না করবো, ওর মতো হবে না, ওর মতো হবে না, আমি করবো করবো। সচিমাতা করেছি তো, করেছি, আমাকে নিয়েছে লোক, কিন্তু আমার ভালো যেগুলো ভালো লাগে না, সচিমাতা করতে আমার ভালো লাগে না। আমরা অনেকটা সময় এলাম তোমার থেকে, শেষের কথা মানে শেষের কথা আমি এখনকার কথা শেষের তুই হ্যাঁ, বলছিলি যে আমার কিরম লাগে, হ্যাঁ। তুই বল একটা শিল্পী যদি বসে যায়, সে অভিনয় করতে পারছে না, অভিনয় দেখতে পাচ্ছে না, কারোর সঙ্গে মিশতে পারছে না, গ্রুপে যেতে পারছে না, তাহলে তার মনটা কি হয়? সে কি অভিনয়টা তার তো ছেড়েই দিলাম, তাহলে অভিনয়টা আমার তার অভিনয় করার মতো নেই, করতে পারছি না তো আমার পায়ের জন্য। এটা যে কি দুঃখ, এটা যে কি মনের অবস্থা তোদের বলছিলাম না, তোরা বুঝতে পারবি। একদিন বলতো যে আমি যেদিন পারবো না সেদিন আমাকে ডাকবি, আমি এসে বসে থাকবো, তোরা রিহার্সাল দিবি, আমি দেখবো, কিন্তু আমি 3 ঘন্টা ঠাকুরের কাছে বসে থাকতে পারবো। হ্যাঁ আমি ঠাকুরের কাছে বসে থাকতে পারবো না 3 ঘন্টা, কিন্তু তোরা 3 ঘন্টা যাত্রা থিয়েটার করবি, আমি বসে থাকবো। তাহলে কি আমি ঠাকুর ভালোবাসি না? নিশ্চয়ই। না, মানে প্রত্যেকটা শিল্পীর গুণের কথাই তোমার বাবা। প্রিয় জিনিসের সাথে থাকতে চাও, সেটা তো সবসময় একটা তো মানে তুমি এখন যারা নতুন আসছে কাজ করতে তাদেরকে কি বলবে, যাত্রা হোক বা অভিনয় করতে তাদের তাদের আমি বলবো একটা আমরা কথাই, যারা এখন উৎসাহিত, তোদের আমি একটা কথা বলবো, তোদের এই উৎসাহটা সারা জীবন থাক, তা নইলে অভিনয় হবে না। আর অভিনয়টা ভালো করে শেখ, অভিনয়টা অভিনয় মতোই কর আর কি, এটাই আমার বক্তব্য। হ্যাঁ অভিনয়টা মানে তা বলে তো অভিনয় তো আজকাল ন্যাচারাল, হ্যাঁ, সেই ন্যাচারাল অ্যাক্টিংটা কর না, কোনো কিছু কাউকে দেখে বা কোনো এটা করো, তোর নিজস্ব কি আছে তুই সেইটা বের কর। এটাই আমার আজকে ভবিষ্যৎ ছেলেদের এবং মেয়েদের আমার এটাই, তোমার নিজস্ব কি আছে সেইটা বের কর। ম্যানেকে ম্যানেজে কি করেছে ওকে নকল করবো না, স্বপ্না সেন কি করেছে তাকে নকল করবো না, আমার মধ্যে কি আছে আমি সেইটা দেবো, যেতে লোকে ভালো লাগে ভালোবাসে। আমাদের তো এমনি এমনি ভালোবাসি না, আমরা সব একটা করে করেছি বলে তো ভালোবেসেছি। এটার জন্যই তো এটাই হচ্ছে শেষের দিকে, মানে কবে মারা যাবো তা আমি জানি না না। না এসব একদমই নয়, আমরা এসব তো বলিস না, মানুষ বাঁচলে তো মরবেই। আমার সেই সবথেকে কি বলতো, সেই আমার পরের কথা। খুব মন ভীষণ খারাপ হয় যখন আমি বিকেটটা দেখি যে ওরা বা ওর ডেট আছে, এখানে রিহার্সাল হবে আমার গ্রুপে, আমি যেতে পারছি না, আমার পায়ের জন্য আমি যেতে পারছি না। শুধু তাই না, পায়ের কথা বলবো না, আর্থিক অনটনও আছে,
আর্থিক অনুদান তখন দেখ আমি যে কোথাও যদি কম পয়সাও করতাম 2000 টাকা পেতাম, কিন্তু এখন আমার ছেলেকে কোনোদিন আমি দেখুন একটা সব পুরো ছেলের উপর ভরসা, ছেলেকে আমি এ করি, মানে তখন তো আমি ওই টাকায় ছেলেকে দিয়ে দিতাম, ও জানতোই না যে কি করে কি হচ্ছে। এত টাকা ইনকাম করেছি, এত করেছি, এখন তো সেটা পাচ্ছি না। এটাতে আমি আরো কষ্ট পাচ্ছি, কারণ আমার তো একটা ওষুধ আছে, তোদের তো বললাম আমার সুগার আছে, প্রেসার আছে, বুক ব্লক আছে, এর একটা মাসে 2000 টাকার ওষুধ আছে। কোনোদিন তো ছেলের কাছে আমি চাইনি যে আমার ওষুধ এনে দিবি, কিন্তু এখন যখন বলতে হচ্ছে যে ওষুধ নেই আমার, তখন আমার কি হচ্ছে তুই বুঝতে পারছিস? ইকোনমি দিকটা আমার একদম পড়ে যাচ্ছে। একটা সময় যেমন হয় আসে, সমস্ত কিছু আবার ঠিকও হয়ে যাবে নিশ্চয়ই। এই আশা জানি না কি রাখতে হবে হবে, বলতে পারবো না। ঠিক হয়ে যাবে। আমার ছেলেটার চাকরি নিয়েও খুব টানাটানি চলছে। দেখ ও তো শপিং মলে কাজ করে, শপিং মলের ম্যানেজার, কিন্তু হলে কি হবে, এখন তো সব শপিং মল আর্ধেক বন্ধ হয়ে যাচ্ছে। ও সিটি মার্টে কাজ করে, সিটি মার্টে সব বন্ধ, 3টে মাত্র খোলা আছে, লাইট হাউস, মেগা আর এই হাতিবাগান। এই নিয়ে ওকে একদিন তো এসে বসিয়েই দিল, 3 দিন বসিয়ে দিল আমার ছেলেকে। আমার ছেলে খোঁড়া, অন্য কোনো জায়গায় চাকরি পাবে না, ওদের মুখের দিকেই তাকিয়ে বসে তাকিয়েছে। কি হচ্ছে এখানে যে একটা অপারেশন হবে, এই হাতটা ভেঙে আছে, ভেতরে যে পাইপটা দিয়েছে পাইপটা ভেঙে আছে, ইমিডিয়েট অপারেশন করতে হবে, তাহলে চলবে কি? আমাদের কথা চলবে, কিন্তু আমরা অনুষ্ঠানটা এখন শেষ করে নিই। শেষ প্রশ্ন এটা দিয়েই যে স্বপ্নাদির মারফত তো আমাদের সাথে একটা পরিচয় হয়েছে রঙ্গসেনার সাথে। তো আমাদের রঙ্গসেনা যে আমরা ছোটরা কাজ করি, সবাইকে রঙ্গসেনাকে নিয়ে কি বার্তা দেবে, দিয়ে আজকের এই অনুষ্ঠান কেমন লাগলো সেই দিয়ে আজকের অনুষ্ঠানটা শেষ করি, তারপর তো কথা চলতেই শোনো, থাকবে। রঙ্গসেনা তোমরা যে কাজটা করছো, আমি বলবো বা তোমরা যেটা করছো এটা অনেকেই পারে, অনেকেই করতে পারে। আমি তোমাদের আশীর্বাদ করি, তোমরা এটা চালিয়ে যাও। রঙ্গসেনাকে তুমি দুপদকে বলবে বা তোমাদের সবাইকে বলছি, আমি আশীর্বাদ করি তোমাদের রঙ্গসেনা যুগ যুগ জিও। তোমাদের যা একটা শো দেখেছি আমি, আমার ভীষণ ভালো লেগেছে, ভীষণ। আমার যদি সেরকম হতো, ও যেমন তোদের সঙ্গে জয়েন করেছে, আমি তোদের সঙ্গে জয়েন চাইছিলই তো আমাদের নতুন একটা নাটক দেখতে, তোমাকে এত চাইছে, এবার সেই ওই ব্যাপারটা যে আমি নিয়ে যাওয়া, এই বিষয়গুলো আমরা চেষ্টা করে যাচ্ছি, তবু এখনো চেষ্টা করছি। খুব বিরাট ব্যাপার জানিস তো, এই যে নিয়ে যা, আমি একটু ট্রেনে উঠতে পারি না, ট্রেনে উঠতে পারবো না। তবে আমি একটা কথাই এই অন ক্যামেরায় তোমাকে জিজ্ঞেস করি, সুপারদা বলছিল তোমাকে একা নিয়ে যদি তোমার কাছে এসে এসে যদি কিছু করা যায়, সেখানে কি আমরা তোমাকে পাবো? তো কি করে সেটা এমনি পাবে, কিন্তু এবার যাওয়ার সেগুলো আছে না, আছে এইরকম একসঙ্গে রিহার্সাল না করি কোনোদিন বই ঠিক হয় না। আমি আমারটা করলাম, তুই তোরটা করলি, এরকম না। তবে এখনের ফরম্যাট অনেক চেঞ্জ হয়েছে। আমাদের শ্রীচরণ কমলেশ্বর যেমন ধ্রুপদা একা করে, তো সেরকম যদি আমরা সেই রকম কিছু যদি ভাবি, কি বলবো, তোরা যদি মনে করিস তাহলে দেখ। তবে আমার সেরকম ক্ষমতা নেই। হ্যাঁ, অভিনয় ক্ষমতা আছে নিশ্চয়ই, আমি বলবো। আমি যখন অভিনয় দেখবো তখন একদম মাথাটা। আমার আর একটা বিরাট আছে, আমি ভীষণ বই পড়তে ভালোবাসি, প্রচণ্ড বই পড়তে। কাগজ আমার না হলে খবরে কাগজ রাখবে ওই, আর বই পড়বে। দেখ না, ওরা জানে যে এই বর্তমান বেরিয়েছে, আজকে বর্তমান আমার দিয়ে গেছে একটা। আমি বলছি আমি পয়সা দিতে পারবো না, বলে তুমি 4 বারে দিও। হ্যাঁ, ওনার আশীর্বাদ পেয়ে আমরা রঙ্গসেনা যেন এগিয়ে যেতে পারি। সবাইকে আশীর্বাদ করছি, তোদের রঙ্গসেনা এগিয়ে নিয়ে তোদের অনেক ভালো হবে, আমি বলছি খুব ভালো হবে। তো নাটকে বৈঠকে আড্ডা আমরা আজকে এখানেই শেষ করছি, আমাদের আরো পর্ব থাকবে। তো এই কথা বলে আমাদের অনুষ্ঠান শেষ করছি। ওনার সাথে আলোচনা তো চলতেই থাকবে, ওনার বিষয়ে জানা, আমরা আরো শিখবো, যতটা পারবো ওনার থেকে নিয়ে নেব, এটাই আমাদের এখনকার কাজ। তো আপাতত আজকের মতো ধন্যবাদ। আমরা আমাদের রঙ্গসেনার আরো কাজ আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে দেখতে পারবেন। তো আমাদের সাথে রঙ্গসেনার বড়দের আমার শুভেচ্ছা দিও, নমস্কার দিও, ছোটদের আমার আশীর্বাদ দিও, এটা বলে শেষ করলাম।